কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আজকে আমরা শেষ টপিক পড়তেছি। একটু আপনাদের একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে কি, যেহেতু আমার শেষ টপিক বলতে কি অন্ধভূত আসলে শেষ টপিক আপনাদের বইতে না, আমাদের দিক থেকে, মানে টানা আমরা বইয়ের কাজ করলাম, এইটা আমার শেষ টপিক। আমি একটু গোপন কথা আপনার সাথে শেয়ার করতেছি। এই কদিন আপনারা যে কটা টপিক পড়বেন, স্ক্যান করবেন, আপনি দেখবেন আমি অনেক তাড়াহুড়া করতেছি, দৌড়াদৌড়ির উপরে আছি, কারণ আপনাদের প্রত্যেকটা ব্যাচের সার্ভিস দেওয়া তো আমাদের টার্গেট। আমরা সেই জন্য খুব তাড়াহুড়ো করে বইগুলো বানাই এবং চেষ্টা করি যাতে কোনো ব্যাচই মিস না পড়ে আর কি। আমরা কিন্তু চাইলে সময় নিয়ে, কারণ আমাদের তো বই সারা বছরের জন্য, চাইলে সময় নিয়ে করতে পারতাম, কিন্তু যারা শুরুর থেকে সাপোর্টটা চায় ওদের জন্য প্যারাটা নিছি। আজকে যেহেতু শেষ ক্লাস বলতে গেলে আমার এই টপিকটা পড়ে আর কোনো পড়া নাই, তো আমি একটু রিল্যাক্সে এই জিনিসটা পড়াবো। অনেক সময় নিব তা না, আগের মতোই সময় নিব, কিন্তু কথাবার্তা তাড়াহুড়া করে একটু কম বলবো, চেষ্টা করবো রিল্যাক্সে বলতে। কারণ এর আরেকটা কারণ আছে, শেষ ক্লাস থাকার একটা কারণ, সেটা হচ্ছে এই কবিতার কবি। এই কবিতা, এই অন্ধভূত যে কবিতা আমরা পড়বো 9 10, দেখেন আমি একটু চেহারা দেখাই লোকটার। এই যে যতীন্দ্রমোহন বাগচি, এই যে লোকটা, এই লোকটার আমি মজা করে বলি টিয়ার শেল বা কাদানি গ্যাস। কেন স্যার টিয়ার শেল কেন বলি? এই লোকটা যেই ধরনের সাহিত্য লেখে তা আপনার একটা তীব্র যন্ত্রণা, একটা কান্না আপনার ফিল করায়, কিন্তু উনি কি নিয়ে লেখে? পারিবারিক ইমোশন নিয়ে লেখে, এক সামান্য ছোট ছোট আবেগ। আমি যদি উদাহরণ দিই স্যার, যেমন ধরেন একটা বিখ্যাত কবিতা আছে কাজলা দিদি, এটা কি আপনাদের মনে পড়ে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এটা কিন্তু যতীন্দ্রমোহন বাগচির লেখা, দুর্দান্ত একটা কবিতা, এবং পড়লে আসলে চোখে পানি চলে আসে, এরকম একটা ব্যাপার আর কি। এর বাইরে যদি স্যার আমরা কাউন্ট করি, আরেকটা কবিতার কথা যদি আমি বলি, ছিন্ন মুকুল বলে একটা কবিতা আছে, যেখানে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, তার গ্লাস জামা কাপড় দেখে মা বাবারা অনেক, মানে সেই স্মৃতিকাতরতা চলে যাচ্ছে যে আহারে আমার বাচ্চাটার কি হইলো। এই যে বিষয়টা, এইটাও কিন্তু যতীন্দ্রমোহন বাগচিরই লেখা, এই যে ছিন্নমুকুল কবিতাটা। তো দেখেন কাজল দিদি, ছিন্নমুকুল, এই কবিতাগুলো কিন্তু বারবার আমাদেরকে ভাবায়, কি নিয়ে ভাবায়? ব্যক্তিগত দুঃখ, পারিবারিক যে আবেগ, সেগুলো নিয়ে। তো তারই ধারাবাহিকতায় স্যার অন্ধবধূ বলে একটা কবিতা আমরা এখানে পড়তেছি, এবং এইখানেও কিন্তু স্যার মূলত একটা অন্ধ বউ, যেই বউটা চোখে দেখতে পায় না, ওর যেই ভালো লাগা মন্দ লাগা যন্ত্রণা দুঃখ কষ্ট, তা এখানে বড় হয়ে দাঁড়াইছে। তো কবি পরিচিতিতে আমরা যাবো, মানে সরি পাঠ পরিচিতিতে আমরা যাবো পাগলা, কিন্তু তার আগে আমরা একটু আমাদের কবি পরিচিতি জেনে নেই। আসেন, যতীন্দ্রমোহন বাগচি সাহেব, এই বাগচি সাহেবের জন্ম মৃত্যু নিয়ে একটু আলাপ করবো স্যার। বাগচি সাহেব জন্মগ্রহণ করেন, একটু খেয়াল করবেন স্যার। হ্যাঁ, বাগচি জন্মগ্রহণ করেন 1878 খ্রিস্টাব্দে নদিয়া জেলায় জামশেদপুর। নদিয়া জেলা মানে কুষ্টিয়ার অপোজিটে আর কি। ওকে, পল্লীপিতে যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের প্রধান বৈশিষ্ট্য কি স্যার? তার কাব্যে নিসর্গ সৌন্দর্যের রূপময় বর্ণনা। ক্লিয়ার স্যার? মানে অদ্ভুত সুন্দর একটা রূপময় বর্ণনা দেখা যায়। এবং কবিতায় তিনি সামথিং সামথিং, দেখেন কি লেখছে, গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি পারদর্শিতা দেখেছেন। গ্রাম্য জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় উপস্থাপন করেছেন। ক্লিয়ার? মানে সাধারণ বিষয় এবং সুখ দুঃখ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। ক্লিয়ার স্যার? সুখ দুঃখ কিন্তু এখানে উনি উপস্থাপন করার চেষ্টা করছেন। দেখেন ওনার সাহিত্যকর্মের মধ্যে বিখ্যাত বই কোনগুলো স্যার? কয়েকটা বইয়ের নাম দেখাবেন, সব না। যেমন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় স্যার লেখা রেখায় দুইটা, নাগরকেশ ইম্পর্টেন্ট, জাগরণী ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বই স্যার। ক্লিয়ার? এবং যতীন্দ্রমোহন বাগচির একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের সাথী। ওকে স্যার? তিনি অনেক বড় একটা পত্রিকার সম্পাদকও ছিলেন, কিন্তু তার থেকে বড় যে ব্যাপারটা স্যার, সেটা কি স্যার? উনি একজন কবি এবং পত্রিকার সম্পাদক, এটা ছিল তার মূলত পেশা, মেইন পেশা। ওকে স্যার? এবং ফিনিশিংয়ে বলতে গেলে যতীন্দ্রমোহন বাগচি 1 ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমার গুরুদেব হুমায়ুন আহমেদ যেই সালে জন্মগ্রহণ করেন, সেই সালে যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন। ক্লিয়ার স্যার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। কথা আর বাড়াবো না স্যার, আমরা সরাসরি চলে যাব আমাদের শব্দার্থের আলাপে। দেখেন এখানে কিন্তু শব্দার্থ আলাপ করা হয়েছে, একটু খেয়াল করবেন স্যার। আচ্ছা, শব্দার্থগুলো কি কি একটু ভালো করে খেয়াল করবেন। কি বলতেছে? যেহেতু এটা বললামই তো পল্লী কবিতা উনি বেশি লেখেন, সহজ সরল কবিতা, তো এখানে পল্লীর আলাপগুলো একটু বড় করে করা হয়েছে। শব্দটা দেখেন, একটু জুম করে দিলাম আপনাদের জন্য, দেখেন। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, আমি একটু নর্মাল করে দিই। এই যে এইখানে স্যার, হ্যাঁ এবার খেয়াল করেন, দেখেন কি বলতেছে। ঠাকুরজি, ঠাকুরজি মানে কি? আমাদের মুসলিমরা আমরা বলি বা এপার বাংলা আমরা বলি স্যার ননদ। এই যে ননদ বা স্বামীর বোন, তারে বলা হয় কলকাতায় বা ওপার বাংলা বলা হয় ঠাকুরজি। আমি বললাম তো একটু গ্রাম্য এবং উনার যে সাংস্কৃতিক ব্যাপারটা, এটা কবিতার মধ্যে পাবো। আকাশ পাতাল, আকাশ পাতাল মানে কি স্যার? নানা বিষয়, মানে আকাশ থেকে পাতাল, আকাশ থেকে মাটি, সবকিছু এটা বোঝানো হচ্ছে স্যার, নানা ভাবনা অনুভাবনার ব্যাপার আর কি। কাদার সুখ, মানুষ দুঃখে কাঁদে শোকে কাঁদে। ক্লিয়ার? কিন্তু কায়দা মানুষ একটা তৃপ্তি পায়, কিসের তৃপ্তি স্যার? দুঃখ কমার তৃপ্তি, এটার বলা হয় কান্না করার সুখ বা কাদার সুখ। ওকে স্যার? সামনের দিকে আগাচ্ছি। বরণ, বরণ মানে হচ্ছে রং। আচ্ছা এখানে একটু বলি, কাদার সুখের কথা বলা হচ্ছে এই কারণে, অন্ধভূত গল্প কবিতা বলতেছে যে আমি তো অন্ধ, মেয়েটা বলতেছে যে আমি তো কান্না করেও আমার দুঃখ কমাইতে পারি না। কেন স্যার ও কান্না করতে পারে না? কেন অন্ধরা কি কান্না করতে পারে না?
স্যার পারে, কিন্তু যারা জন্মান্ধ তারা কান্না করতে পারে না। জন্মান্ধর মূলত আমাদের চোখের এই লেয়ারটা একটা অশ্রুথলি থাকে বা একটা পানির, দেখবেন আমাদের চোখ সবসময় ভাসা ভাসা পানি পানি একটা ভাব থাকে স্যার, ময়লা বলে দেখবেন ভাসে, এই ঘটনাটা ঘটে আর কি। তো যারা জন্মান্ধ ওদের ছোটবেলা থেকে পানিটা শুকায় যায়, এই কারণে ওরা আর চোখে দেখতেও পায় না, এবং যেটা বললাম কান্নাও ওরা করতে পারে না। ভেরি গুড। আগাই, শঙ্কা শব্দের অর্থ ভয়। স্নিগ্ধ মানে কোমল বা স্নেহপূর্ণ বলতে পারেন স্যার। এইবার দেখেন খুব বিখ্যাত একটা শব্দার্থ, সেটা কি? মধুমদির বাসে, মানে মধুর গন্ধে মোহময় হয়ে আচ্ছন্ন, এক কথায় স্যার মধুর ঘ্রাণ। মধুর ঘ্রাণ, এখানে মধুমদির বাস, বাস মানে ঘ্রাণ, মধুমদি মানে হচ্ছে মধুর আর কি। চোখ গেল মানে একটা বিশেষ পাখি যে ডাকাডাকি করে, চোখ গেল আর কি, হ্যাঁ, ও চিলাপাল্লা করে আর কি। এইবার দোর মানে দরজা, ভেরি গুড। দক্ষিণ হাওয়া মানে কি স্যার? দক্ষিণ দিকে প্রসারিত বাতাস, যেটা দক্ষিণ থেকে, বসন্তের বাতাস, ক্লিয়ার স্যার। জন্ম লাগে মানে জন্মের পর থেকে। আর পরশ, খুব বিখ্যাত শব্দ, পরশ মানে হচ্ছে স্পর্শ, ক্লিয়ার স্যার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। তো আর সময় নষ্ট করব না, আমরা চলে যাব পরের ব্যাপারটা, সেটাকে আমরা বলি মূল ভাব। এই দেখেন, কবিতার মূল ভাব রিডিং আমরা দিতেই পারি, কিন্তু আমি দিব না, আমি কখনো ওইভাবে রিডিং দেই না, আপনারা জানেন। দেই, টুকটাক দেই স্যার। আমরা মূলত মূল ভাবটা একটু মুখে বলবো। শোনেন স্যার, এই যে অদ্ভুত সুন্দর এই কবিতাটা, এটার মূল ভাবের মধ্যে কবি সাহেব কি বলতেছে? একটা অন্ধ বউ যে চোখে দেখতে পায় না, সে সবকিছু ফিল করে করে অনুভব করে। পায়ের তলাটা বকুল ফুল পড়লো, সে তার ঘ্রাণে বলে এটাকে বকুল ফুল, আমি কালকে দরজার সামনে বসে কালকে একটা বকুল ফুলের ঘ্রাণ পাইছিলাম। তারপরে সে বললো চল না আমার একটু দিঘির পাড়ে নিয়ে যা না, আম কি রং ধরতে? তার ঠাকুর জীবন ননদ বলে না না ভাবি এখনো রং ধরে নাই, আম এখনো পাকে নাই। সে বললো না, পাকতে পারে, কারণ বসন্তকাল চলে গেছে সেই কবে। কেমনে? ও তো চোখে দেখে না। বুঝলো কেমনে স্যার? ও বললো কোকিল তো ডাকছে সেই কবে, তার মানে কোকিল ডাকার পর বসন্ত শুরু হয়, ফুলের ঘ্রাণও ফুরায় গেছে। আমি বুঝতেছি যে এখন আম জ্যৈষ্ঠ মাস চলে আসার কথা, এখন পাক ধরার কথা। যখন পুকুর ঘাটে যাই, ওখানে বসলেই আমার একটু দিঘির ঘাটে নিয়ে যা, ওখানে ঘাটে আমি শ্যাওলা মানে পায়ে খুঁজে পাই, এবং এক দুইটা সিঁড়ি বাড়তি পাই। মানে কি স্যার? বর্ষাকালে তো পানি উঠে সিঁড়িগুলো ঢেকে যায়, যেহেতু গ্রীষ্মকাল চলেছে, শীত গ্রীষ্ম বসন্ত শুকনা ঋতু, পানি নাই, তাই অনেকগুলো সিঁড়ি বের হয়ে আসছে, শ্যাওলা পড়া সিঁড়ি আর কি। এবং তাতে পা রাইখা আমাদের অন্ধবধূ ফিল করে, যে এই পিছলা করে ফিল করে যে আচ্ছা তার মানে এটা মনে হয় জ্যৈষ্ঠ মাস বা গ্রীষ্মকাল। এই যে দেখেন, একটা অন্ধ মানুষের প্রকৃতি পরিবেশ থেকে কিভাবে বোঝার যে টেকনিকটা, সেইটা কিন্তু এই জায়গাতে অনেক সুন্দর করে স্পষ্ট করা হয়েছে। শুধু তাই না পাগলা, সামনে যখন গল্পটা আগায় আমরা কি দেখতে পাই? উনি বলতেছে যে ইস, বউটা বলতে, ইস যদি পা পিছলায় মরি খুব ভালো হয়। তখন ওরা বলতে কেন ভালো হয় কেন? ঠাকুরজি বলে যে ভাবি এগুলো কি বলো, কেন মরবা কেন? তখন সে বলো অন্ধের গেলেই বা কি যায় আসে, তোর দাদাও বাঁচবে, মানে ওর যে স্বামী সেও বাঁচবে একটা অন্ধ বউয়ের হাত থেকে, তোরা তো বাঁচবি, দাদা বাঁচবে তার আগে, সে আরেকটা বিয়েও করবে, তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমি কান্নাও করতে পারি না, তার কোনো আপত্তি নাই, কিন্তু আমি মরে গেলে মনে হয় একটু শান্ত হয় জীবনটা। শুধু তাই না, ফিনিশিংয়ে যখন ঠাকুরজি বলে যে দিদি চলো ঘরে যাই, তখন সে বলে ঘরে যায় আর কি লাভ, অন্ধ মানুষ সারাদিন তো ঘরে একলাই থাকি। এই যে এখানে ঘাটের পাড়ে বসে তুই আমি একটু গল্প করতেছি, প্রকৃতি পরিবেশকে স্পর্শ করতেছি, আমার মনের দুঃখটা তোরা শেয়ার করতে পারতেছি, এটাতেই আমার মনের শান্তি। এই যে দেখেন, একটা গ্রামীণ পুত্রবধূ বা একটা নারী নববধূ যে কিনা অন্ধ, তার ভেতরে যে জ্বালাটা এবং তার যে অদ্ভুতভাবে প্রকৃতির চেনার যে প্রক্রিয়া, মানে ঘ্রাণে স্পর্শে সে যে কি সুন্দর করে প্রকৃতির চেনে, এবং একই সাথে তার দুঃখ যে আসলে কেউ পরোয়া করে না, সে যে আসলে একলা একটা মানুষ, এই বিষয়গুলো কিন্তু এই কবিতার মধ্যে অনেক বেশি স্পষ্ট হয়েছে। এবং দেখানো হয়েছে একজন অন্ধ বা যে স্পেশাল যে হচ্ছে প্রতিবন্ধী, তাকে যদি আমরা অন্তত তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে না পারি, তাকে যদি মানসিক একটা প্রশান্তির জায়গায় তৈরি করে দিতে না পারি স্যার, তাহলে কিন্তু তাদের সাথে আমরা একটা অন্যায় আচরণ করতেছি। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ এই মূল ভাবের মধ্যে কবি সাহেব দেখাইছেন একজন প্রতিবন্ধীর কিন্তু মানসিক প্রশান্তিটাও অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে স্যার, চমৎকার। সময় একদমই নষ্ট করব না, আমরা শেষে চলে যাবো স্যার। সেটা কি? গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে খেয়াল করবেন। এখানে 7টা গুরুত্বপূর্ণ তথ্য আলাপ করা হয়েছে। কি কি দেখেন স্যার, আসেন। কইছিলাম অন্ধবধূ কবিতাটি আত্মকথনমূলক সংলাপের আদলে লেখা হয়েছে, ক্লিয়ার? মানে অন্ধবধূ বলে যে কবিতাটা আমরা পড়তে স্যার, এক মিনিট দাঁড়ান, আমি একটু জুম করি, নাহলে আপনারা বুঝবেন না মনে হয়, ফোনে দেখতেছেন তো। ওকে, এখন আশা করি বোঝার কথা। আরে স্যার আমার বোর্ড স্যার আমার মতই, বুঝতে পারছেন? বুঝলে ভালো। এবার আসেন, দেখেন স্যার কি বলতেছে। অন্ধবধূ কবিতাটি আত্মকথনমূলক সংলাপের আদলে লেখা, মানে নিজে নিজে কথা বলতেছে। এখানে দুজন মানুষ কিন্তু কিন্তু আরেকজন কোনো ডায়লগ পাওয়া যায় না, আমরা খালি ওই বউটার যে উত্তর সেটাই বারবার ঘুরে ঘুরে পাই আর কি। ননদ বা ঠাকুরজির কোনো উত্তর কিন্তু পাওয়া যায় না, তার মানে আত্মকথন, নিজে নিজে কথা বলার স্টাইলে লেখা। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, প্রতিটি চরণে মাত্রা সংখ্যা 14,
প্রতিটি চরণে দুটি পূর্ণ পর্ব এবং একটি অপূর্ণ পর্ব আছে। এই জিনিসটা আসলে জেনে রাখেন, আপনারা 9-10 বলে আমি ব্যাখ্যা দিলাম না, বা আমাদের টাইম থাকলে ছন্দের ক্লাস থাকলে আমি অবশ্যই ব্যাখ্যা দিই। জিনিসটা খুব মজা, অপূর্ণ পর্ব কি, পূর্ণ পর্ব কি, এটা আমি বুঝে দিতে পারলে খুব মজা পাই, জিনিসটা ইন্টারেস্টিং। যাই হোক, আর ছন্দ দুই রকমের হয়, অক্ষরবৃত্ত বাংলা ভাষা আর মাত্রাবৃত্ত। এর বাইরেও একটা হয় পয়ার ছন্দ, এটা আসলে অক্ষরবৃত্তেরই বাচ্চা, তো এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের লেখা। আসেন, অন্ধবধূ কবিতারই নামকরণ করা হয়েছে অন্ধবধূ চরিত্রকে ভিত্তি করে বা সেন্ট্রাল ক্যারেক্টার রূপ নিয়ে। প্রখর অনুভূতিবোধ সম্পন্ন অন্ধবধূ জন্ম থেকে অন্ধ, সে জন্মান্ধ বলেই তার প্রখর অনুভূতিবোধ, সে ঘ্রাণে, সে স্পর্শে অনেক কিছু বুঝতে পারে যেটা অন্য সাধারণ মানুষ পারে না। অন্ধবধূর স্বামী প্রবাসে বসবাস করে, অন্ধবধূর স্বামী অনেক দূরে থাকে, সেটা সে বলে তুই যখন বুঝবি প্রবাসের জ্বালা কেমন, যন্ত্রণা কেমন আর কি। হ্যাঁ, অন্ধবধূ অন্তর্দৃষ্টির মাধ্যমে প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করে ও অন্তরের বা অনুভব ফিলিংসের মাধ্যমে প্রকৃতির এনজয় করে নেয়। নিজের স্বামীর দ্বিতীয় বিবাহের আকাঙ্ক্ষা করে অন্ধবধূর মানসিক নৈরাশ্যের জন্য, মানে ওর কাছে খুব খারাপ লাগে যে আমি যে অন্ধ, আমার জামাইটা আসলে আমার হ্যাপি না, তো সে আরেকটা বিয়ে করলে মনে হয় হ্যাপি হইতো। এটা তার জামাই বলে নাই, কিন্তু সে এটা বলে তার নিজের হতাশাকে আসলে প্রকাশ করে। ঠাকুর যে অর্থ ননদ বা স্বামীর বোন, ভেরি গুড। পায়ের তলায় ঝরা বুকুল নরম ঠেকে, মানে কি স্যার, এটা একটা লাইন শুরুতেই বলে যে পায়ের তলায় ঠেকলো কি, বকুল নাকি, তাই তো কালকে দোরের পাশে মধুমদির বাসে, এই যে লাইনগুলো, যে আমি মধুমাখাটা ঘ্রাণে পাগল হয়ে গেছিলাম, আকাশ পাতাল ভাবছি অত কি, তো এই যে বলে যে বকুল ফুল সে পায়ে টাচ করে এবং ঘ্রাণ দিয়ে সে ফিল করলো, এটা এখানে বলা হচ্ছে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বধূটি জ্যৈষ্ঠ মাস দেরিতে আসবে বলে ভাবে, সে ভাবে যে জ্যৈষ্ঠ মাস আসবে, দেরিতে আসবে বলে, মানে স্যার দেরিতে আসবে না, দেরি না, জ্যৈষ্ঠ মাস চলে আসছে বলে সে ভাবে যে আমের গায়ে পাক ধরে যাওয়ার কথা, জ্যৈষ্ঠ মাস আসার কথা, কারণ বসন্তকাল গেছে সেই বহুদিন আগে। এই দেখেন স্যার, আপনি খেয়াল করেন, গুরুত্বপূর্ণ তথ্য খুব কঠিন কিছু আসলো না, কারণ কবিতার অনেক সহজ, ছোট্ট একটা কবিতা, অনেক ইমোশনাল কবিতা। এবং যতীন্দ্রমোহন বাগচি কখনোই স্যার খুব বেশি জটিল কবিতা লেখেন না, উনি মানুষের আবেগ ভালোবাসাটাকে বড় করে দেখার চেষ্টা করেন। বুঝতে পারছি স্যার, আর কথা বাড়াবো না, এই ছিল আমাদের অন্ধবধূর মূল আলোচনা। তারপরে আরো কিছু আলোচনা তো অবশ্যই থাকবে, কবিতার টোটাল আলোচনা থাকবেই। সে পর্যন্ত ভালো থাকেন, আর আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের সৃজনশীল বা অন্যান্য প্রশ্নে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।